মেজর জলিল, যিনি স্বাধীন বাংলাদেশের গুম হওয়া প্রথম ব্যক্তি, তিনি নবম সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে তিনি খুলনায় দাঁড়িয়ে একাই দেশের সম্পদ রক্ষার লড়াই করে গিয়েছিলেন। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী যে কয়টি গাড়ি রক্ষা করতে পেরেছিলেন সেগুলো রিকুইজিশন করে তিনি সার্কিট হাউসে মুক্তিযোদ্ধাদের তত্ত্বাবধানে রেখে যান। এই সাহসী চেষ্টাটাই কি তার জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছিল? বলছি, শুনুন। ভারতীয় বাহিনীর লুটপাটের বিরুদ্ধে এই সেক্টর কমান্ডার জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ শুরু করেন। এর ফল তিনি খুব দ্রুতই পেয়ে যান। মাওলানা ভাসানীর সাপ্তাহিক হক কথায় উল্লেখ আছে, 28শে ডিসেম্বর মেজর জলিল নিখোঁজ হয়ে যান। পরে মেজর জলিল নিজেই জানান, ভারতীয় বাহিনীর হাতে মেজর জলিলকে 31শে ডিসেম্বর গুম করা হয়। যশোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারের একটি নির্জন বাসায় তাকে আটকে রাখা হয়েছিল। বাসাটি ছিল পাকিস্তানি বাহিনীর এক টর্চার সেল। বাড়িটি ছিল অন্ধকার, দেয়ালে রক্তের দাগ, ছেঁড়া চুল। এর মধ্যেই একটা খাটে ডিসেম্বরের শীতে আধা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দেশের প্রথম রাজবন্দী শুনতে পান। পাশেই ভারতীয় বাহিনীর বর্ষবরণের উল্লাস, নর্তকীদের ঘুঙ্গুরের শব্দ আর নারী পুরুষের হৈহুল্লা। মেজর জলিল গুম হওয়ার 2.5 মাস পরে বাংলাদেশের সরকার এটা স্বীকার করে, আর এটাই ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম মিডিয়া সেন্সরশিপ। মেজর জলিলের সঙ্গে সেই দিন ভারতীয় বাহিনী আরো গুম করেন একই সেক্টরে আগরতলা মামলায় অভিযুক্ত নৌবাহিনীর প্রাক্তন লিডিং সিম্যান সুলতান উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ খুরশিদকে। বাকি দুজন খালাস পেলেও মেজর জলিলের কিন্তু কোর্ট মার্শাল হয়। অবাক করার বিষয়ে, সেই কোর্ট মার্শালের বিচারক ছিলেন আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহের। বিচারে মেজর জলিল নির্দোষ প্রমাণিত হন, কিন্তু এই অন্যায় আচরণের প্রতিবাদে তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের একটা বাসায় উঠেছিলেন, সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়। মতিঝিলে একটা অফিস ছিল সুলতান উদ্দিন আহমেদের, সেখানেই তার সাময়িক আশ্রয় হয়। তার অফিসেই কাঠের পাটাতন দিয়ে বানানো চৌকিতে ঘুমাতেন মেজর জলিল। তাহলে আমাদের জুলাই যোদ্ধাদের অবস্থা কি হতে পারে সেটা তারাই ভালো জানেন। 1972 সালের নভেম্বরে দিল্লি সফরে গিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিনিধি দল অস্ত্র ফেরত চায়, কিন্তু এর জবাবে তেমন কোনো স্পষ্ট উত্তর পায় না। পরে সংসদে এক আওয়ামী লীগ সদস্যের প্রশ্নের জবাবে তৎকালীন বেতার ও তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভারত নাকি দখল করা অস্ত্রের একটা বড় অংশ ফেরত দিয়েছে এবং বাকি অংশ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ঠিক কতটা অস্ত্র ফেরত এসেছে জাতীয় স্বার্থে সেই সংখ্যাটা জানানো হয়নি। এই জাতীয় স্বার্থটা কি দেশের জন্য ছিল নাকি কারোর সাথে সম্পর্ক বাঁচানোর? সেই প্রশ্নটা আপনাদের জন্যই রেখে দিলাম, কমেন্ট বক্সে জানিয়ে দিন।